মানিক মিয়ায় জানাজার পর বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় বিপ্লবী হাদি, তার দেখানো পথেই হাঁটবে বাংলাদেশ, আশা প্রধান উপদেষ্টার। তারেক রহমান ফিরলে নিঃশেষ হয়ে যাবে সব অপশক্তি, ফিরবে গণতন্ত্র, বলেছেন বিএনপি নেতারা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, শিশুর মৃত্যু, কুষ্টিয়ায় পুড়ে গেছে নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হলো ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে। বেলা 3:20 কিছু পর তাকে দাফন করা হয়। দাফন কার্যক্রমে অংশ নেন ওসমান হাদির ভাই সহ পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ শিক্ষকেরা। ডাকসু ভিপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। আবেগঘন এই মুহূর্তে ওসমান হাদির স্মৃতিতে কান্নায় ভেঙে পড়েন জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধারা। ওসমান হাদিকে শেষ বিদায়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়েছিলেন তারা। একে একে তার কবরে মাটি দেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। পরে মোনাজাতের মধ্য দিয়ে তার দাফন কাজ সম্পন্ন হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় বিপ্লবী শরীফ ওসমান বিন হাদির জানাজা। মানিক মিয়া এভিনিউ পেরিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কে, সবার চোখে মুখে দ্রোহ, খুনির বিচার দাবি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, হাদি থাকবে প্রতিটি বাংলাদেশের বুকের মধ্যে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম এবং জহুরুল হক জনি। বিচার প্রকাশ্যে করার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। শনিবার দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজার আগে বক্তব্য দেন তারই সহযোদ্ধা। কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, লাখ লাখ মানুষ এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো মানুষ আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। মানুষ তাকিয়ে আছে হাদির বিষয়ে কথা শোনার জন্য। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও হাদির কথা জানতে চায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে ওঠা বসার ভঙ্গি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে। ওসমানের মন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তার মন্ত্র ছিল দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলার। হাদির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি নিয়েও কথা বলেন। প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে। আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর উন্নতম মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে
সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আসলেন, দেখলেন এবং জয় করলেন কোটি মানুষের হৃদয়। শরীফ ওসমান বিন হাদি আজ নেই, কিন্তু রেখে গেছেন তার আদর্শ, বলে গেছেন গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের কথা। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় শরীফ ওসমান বিন হাদি যে দীপশিখা জ্বালিয়েছে তা বছরের পর বছর, যুগের পর যুগ জারি থাকবে, এমনটাই বলছেন জানাজায় অংশ নেয়া সাধারণ মানুষ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, শাহবাগের সবশেষ পরিস্থিতি আমাদের জানান। নাদিরা, বিকেল 4টার দিকে শরীফ ওসমান হাদির যে দাফন, সেই দাফন সম্পন্ন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে ঠিক শাহবাগ চত্বরে এসে হাজির হয়েছেন। সেখানে দীর্ঘক্ষণ কথা বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তার সাথে তার দাফন সম্পন্ন হওয়ার পর সেখানে দোয়া হয়েছে। দোয়া হওয়ার পর এখানে একই সাথে এসেছেন পরিবারের সদস্যরা। তারা এখানে 1 ঘন্টার মতো অবস্থান করেছেন। এখানে কয়েক হাজার নেতাকর্মী, ছাত্র জনতা, সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছেন। তাদের সামনে 1.5 ঘন্টার মতো তারা অবস্থান করেছেন এবং চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপরে আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী বা বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এখানে এসেছিলেন তারা এখান থেকে স্থান ত্যাগ করেছেন। এখনো খণ্ড খণ্ডভাবে কিছু সাধারণ মানুষ বা বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন যে আসলে একজন হাদি লোকারণ্যে গেল আর লক্ষ লক্ষ হাদি তৈরি হবে প্রতিটি ঘরে ঘরে। এভাবে তারা এখানে স্লোগান দিচ্ছেন। হয়তোবা কিছুক্ষণ পর সবাই আস্তে আস্তে চলে যাবে। তো সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে 24 ঘন্টার যে আলটিমেটাম, সেই আলটিমেটামের মধ্যে যদি সরকার তাদেরকে গ্রেপ্তার করতে পারে, না পারলে তারা পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। নাদিরা, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগে ছিলেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়বানা জানাজা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিশেষ দোয়া ও মোনাজাতের পর হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সিরাজুম মনির শুভর ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির জন্মস্থান ঝালকাঠিতে গায়বানা জানাজা হয়েছে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। জানাজা শেষে হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। দাবি করা হয় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি। গায়বানা জানাজা হয়েছে রংপুরেও। মসজিদে মসজিদে হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া হয়। এছাড়া জেলা জুড়ে পালন হয়েছে রাষ্ট্রঘোষিত একদিনের শোক। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। জুলাই যোদ্ধা সংসদের আয়োজনে হাদির গায়বানা জানাজা হয়েছে সিলেটে। সিলেট কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে এ জানাজায় রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নগরীর চৌহাট্টায় সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের সামনে হয় মানববন্ধন। নওগাঁর নওজোয়ান মাঠেও হয়েছে ওসমান হাদির গায়বানা জানাজা। ইমামতি করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বগুড়ায় গায়বানা জানাজা বিশেষ মোনাজাত হয়েছে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে। অংশ নেন জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, নাগরিক ঐক্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্থানীয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ও শরীফ ওসমান বিন হাদির মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। সকাল 11:15টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় শহীদ ওসমান বিন হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয় দেশে। শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। রিপোর্ট ইমরুল কায়েসের।
একটি মরদেহ, একটি কফিন, সেই কফিন থেকে চারিদিকে যেন ছড়িয়ে পড়ছে বিপ্লবের দীপ্ত শিখা। অপার্থিব সেই শিখার আলোয় আচ্ছন্ন লাখো মানুষ, হাজার হাজার মানুষের কান্না, আবেগ, ভালোবাসা আর উদ্বেলিত স্লোগানের মধ্য দিয়ে বয়ে চলেছে লাল সবুজে মোড়া কফিন। জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয় মরদেহ। সেখানেই সম্পন্ন হয় শহীদ হাদির দেহের ময়নাতদন্ত। আইনি প্রক্রিয়ার কারণেই ময়নাতদন্ত করা হয় মরদেহের। শুধু তার হত্যাকারীদের বিচার চাই না, তার হত্যার পিছনে যারা মাস্টার মাইন্ড আছে, এই মাস্টার মাইন্ডদেরও আমি রাষ্ট্রীয় আকারে বিচার চাই। এই কেয়ারটেকার সরকার আমরা বসেছি, আপনারা কি করেন? আপনাদেরকে আমরা এত দায়িত্ব দিয়েছি, আপনারা আজ পর্যন্ত কোনো একটা কথা, কোনো একটা কাজ সঠিকভাবে করতে পারেন নাই। আপনারা একটা বিচার দৃশ্যমান দেখাইতে পারেন নাই। ময়নাতদন্ত সম্পন্ন হলে শহীদ ওসমান হাদির মরদেহ আবার নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে। পরে জানাজার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন। এদিকে শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সারা দেশে পালিত হয় একদিনের রাষ্ট্রীয় শোক। দেশবাসী শোক এবং শ্রদ্ধাভরে বিদায় জানান সময়ের সাহসী সন্তান, আজাদী লড়াইয়ের বীর পুরুষ শহীদ ওসমান হাদিকে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন মানে গণতন্ত্রের প্রত্যাবর্তন। আর ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বিশ্বাস, তারেক রহমান ফেরার পর সব অপশক্তি নিঃশেষ হয়ে যাবে। শনিবার রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তারা। মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়াউর রহমানের হাত ধরে যে গণতন্ত্র এসেছে, বেগম খালেদা জিয়া যেটি লালন করেছেন, সেই গণতন্ত্র সঙ্গে করেই তারেক রহমান দেশে ফিরবেন। যারা দেশের ভালো চায় না, দেশকে ভালোবাসে না, তারা দেখতে মানুষের মতো হলেও প্রকৃতপক্ষে মানুষরূপী শয়তান বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। প্রথম আলো, ডেইলি স্টার সহ কয়েকটি প্রতিষ্ঠানে আগুন দেওয়ারও নিন্দা জানান তিনি। অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, তারা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে, তারা সুযোগ পেলেই ছোবল মারবে। পাড়া মহল্লায় কোনো চক্রান্ত হচ্ছে কিনা সতর্ক থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। তারা গুপ্ত হত্যার মতো ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের রাজনৈতিক যে অস্তিত্ব তার পুরোটাই বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই ধরনের নির্মম একটি চোরাগোপ্তা হামলার মাধ্যমে একজনকে হত্যা করেছে। তাদের যদি রাজনৈতিক সাহস থাকতো, রাজনৈতিক আদর্শে তারা বলিয়ান থাকতো, তারা সামনাসামনি এসে আমাদের মোকাবেলা করতো, কিন্তু সেটি করার তাদের সাহস নাই। তারা এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। তাই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদেরকে পাড়ায় মহল্লায় সেই তথ্যগুলো আমাদেরকে রাখতে হবে। কোনো ধরনের চক্রান্ত কোথাও হচ্ছে কিনা সেই জিনিসগুলো আমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে এবং প্রয়োজন বোধে আমাদেরকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। কিন্তু আল্লাহর শেষ রহমত, আসামি আসামিকে শনাক্ত করা গেছে, ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে ৭১ সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেব না। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দগ্ধ হয়ে নিহত হন 7 বছরের এক শিশু। রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজন স্থানীয়রা জানান, নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়ে নিহত হন শিশু আয়েশা। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার 2 কন্যাও। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে
হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতি আক্তারকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এদিকে কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, পুড়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। স্থানীয়রা জানান, ভোরে নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে নাইট গার্ড ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে র্যাব 14 অধিনায়ক নাইমুল হাসান সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। বলেন, ধর্ম নিয়ে কটূক্তি করেছে এমন বক্তব্যের কোনো প্রমাণ পাননি তারা। ঘটনার পেছনের কারণ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে। মামলায় 150 আসামিকেই গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতরা আত্মগোপনে। র্যাবের একাধিক টিম জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করেছে। গত 18 ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকার ডুবুলিয়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত হন দীপু চন্দ্র দাম নামে এক পোশাক শ্রমিক। হত্যার পর গাছে ঝুলিয়ে নিহতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেল স্টেশন উদ্বোধন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। এ সময় পাকশি রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সোনালিয়া করটিয়া স্টেশনে রাজশাহী মেইল লোকাল ট্রেনের যাত্রা শুরু হলো। সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সকালে উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের জাবাখালী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি হয়। নিহত ঘের ব্যবসায়ী গোলাম হোসেন উপজেলার জাবাখালী এলাকার মৃত হামিজউদ্দিন মোড়লের ছেলে। দেশব্যাপী একযোগে সপ্তম ও চতুর্থ শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কেন্দ্র হিসেবে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ইসলামিক এডুকেশন সোসাইটির আয়োজনে এই জেলাভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জমকালো আয়োজনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছয়নি প্রিমিয়ার ক্রিকেট লিগের সিজন 4 টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। নূর গ্রুপের পৃষ্ঠপোষকতায় ছয়নি স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এই প্রিমিয়ার ক্রিকেট লিগে মোট 9টি দল অংশ নেয়। এদিকে আশুলিয়ায় কাঠগড়া যুব সমাজের উদ্যোগে মরহুম দেওয়ান ইদ্রিস স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা হয়েছে। কাঠগড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ফাইনালে গাজীরচট ফুটবল স্পোর্টিং ক্লাব 2-1 গোলে ইয়ারপুর ইউনিয়ন ফাইটার্সকে পরাজিত করে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল জিতে নেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মানিক মিয়ার জানাজার পর বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় বিপ্লবী হাদি, তার দেখানো পথেই হাঁটবে বাংলাদেশ, আশা প্রধান উপদেষ্টার। তারেক রহমান ফিরলে নিঃশেষ হয়ে যাবে সব অপশক্তি, ফিরবে গণতন্ত্র, বলেছেন বিএনপি নেতারা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, শিশুর মৃত্যু, কুষ্টিয়ায় পুড়ে গেছে নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।